সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি এবং সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের দ্বার প্রান্তে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে আলোচনায় যাব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, আপনাকে স্বাগত। আমি একটু শুরুতে ফয়েজ আহমদ আপনার কাছে আসি। একেবারে ১.৫ বছর পর নির্বাচন একেবারে দ্বার প্রান্তে, আমাদের মাত্র দুদিন পরই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সরকারের একেবারে শেষ সময়। একটু জানতে চাই, গত ১.৫ বছরে সরকারের ভূমিকা নিয়ে এখন নানান ধরনের আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। নতুন যে নির্বাচিত সরকার আসবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি রেখে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আজিজ ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। প্রথমত প্রশ্নে যেটা বলছেন যে সরকারের গত ১.৫ বছর নিয়ে নানান আলোচনা সমালোচনা এখন তৈরি হচ্ছে, এটা আমার কাছে একটু অপরিষ্কার প্রশ্ন হিসেবে। বিকজ প্রত্যেকটি কাজেরই সরকার তো নানান ধরনের কাজকর্ম করে, সেটার নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এরকম তো বিষয় নিশ্চয়ই নয় যে ১.৫ বছর পরে এসে এখন যেটা আরও ধরেন ১ বছর আগে ১.৫ বছর আগে কাজ করেছে সেটা নিয়ে এখন সমালোচনা বা আলোচনা তৈরি হচ্ছে, বিষয়টা তা নয়। পুরো সময় জুড়ে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানান ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। একটা উত্তাল সমুদ্রে একজন নাবিক, তার নেতৃত্বে কিছু ব্যক্তি একটা সরকারকে এই সময় পর্যন্ত টেনে নিয়ে এসেছে। যেই প্রধান চ্যালেঞ্জগুলি ছিল, বা যদি আমি বলি প্রধান যে ৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে, তার ১ নম্বরে ছিল সংস্কার, ২ নম্বরে বিচার এবং ৩ নম্বরে নির্বাচন। সো সংস্কার তো ইটসেলফ একটা আসলে চলমান প্রক্রিয়া, এটা শুরু থেকে আলোচনা, কিন্তু সংস্কারের কিছু গাইডলাইন তৈরি করা, সেক্টর ভিত্তিক সংস্কারের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা, সেইটা নানান প্রক্রিয়ায় সরকার কতগুলি কমিশন গঠন করা, পরবর্তীতে ঐকমত্য কমিশন, কিছু কিছু ডিপার্টমেন্টাল আইনানুগ সংস্কারের প্রয়োজন যেগুলি ইতিমধ্যে অনেকগুলি হয়ে গেছে, বেশ কিছু পাইপলাইনে আছে। আর সংবিধান বিষয়ক সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলি সম্মত হয়েছে যে একটি গণভোটের মধ্যে দিয়ে সেটা করার বিষয়ে, সেই গণভোট সামনে রয়েছে। বিচারের বিষয়ে ইতিমধ্যে একাধিক মামলার রায় হয়েছে, বিচারের কার্যক্রম কিছু হয়েছে, কিছু চলমান রয়েছে। এটাও আসলে একটা চলমান প্রক্রিয়া, এটা বিচারের কাজ কেউ ধরে সময় বেঁধে দিয়ে শেষ করতে পারে না। তাহলে বাকি থাকলো নির্বাচন, নির্বাচনের বাকি আর ২ দিন। তো আশা করি যে নির্বাচন খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। এই জন্য আশা করছি যে এবারের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত প্রচার প্রচারণা আগামীকাল সকালে ভোরে শেষ হবে আমরা জানি। এই পর্যন্ত এই প্রচার প্রচারণায় ২-১টি আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া খুব ভালোভাবে প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে। সো এর ফলে বলা যায় এর ধারাবাহিকতাটা যদি ইলেকশনে, আসলে সরকার বলুন, ইলেকশন কমিশন বলুন, সবাই চেষ্টা করতে পারে, কিন্তু এর দায় দায়িত্ব থাকে মেইনলি পলিটিক্যাল পার্টি এবং ক্যান্ডিডেটস, তাদের সাপোর্টাররা, তাদের কর্মীরা অনেক ভূমিকা রাখেন যে কতটা শান্তিপূর্ণ বা কতটা শৃঙ্খলার মধ্যেই প্রচার প্রচারণার কাজটি হবে। তো ইতিমধ্যে পলিটিক্যাল পার্টিগুলি খুবই রেসপন্সিবল আচরণ দেখিয়েছে, প্রার্থীরা খুব রেসপন্সিবল আচরণ দেখিয়েছে। এটা যদি আমরা ২ থেকে ৩টি দিন কন্টিনিউ করতে পারি ফলাফল ঘোষণা পর্যন্ত, তাহলে সত্যিকার অর্থে একটা দুর্দান্ত নির্বাচনের খুব দ্বার প্রান্তে আমরা। অসংখ্য ধন্যবাদ। আমি মাহবুব আজিজ ভাই আপনার কাছে আসি। আমি যেহেতু সরকারের কার্যক্রম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, নানা ধরনের আমি বলছিলাম যে আলোচনা সমালোচনা চলছে। ফয়েজ ভাই সেটি বললেন যে আসলে ১.৫ বছরের শুরু থেকে এখন আসলে সমালোচনার সেরকম আসলে তেমন কিছু নাই। আমি একটু আপনার কাছ থেকে জানবো, তফসিল ঘোষণার পর বলা হচ্ছিল যে এই সরকারের কাজ হচ্ছে রুটিন ওয়ার্ক করা, কিন্তু সেখানে প্রশ্ন উঠছে যে ব্যয়বহুল বেশ কিছু চুক্তি নিয়ে। বিশেষ করে নতুন সরকার একেবারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি ৩ দিন আগে, নির্বাচনের মাত্র ৩ দিন আগে, ৫ দিন আগে জাপান, চীন বিভিন্ন দেশের সাথে যে চুক্তি, এরকম নানান চুক্তির কথা বলা হচ্ছে, এবং বিশেষ ব্যয়বহুল চুক্তি কেন এত তড়িঘড়ি করে করা, এই বিষয়টি নিয়ে আপনি কথা বলতে চাইবেন কিনা? জি প্লিজ। কি চুক্তি এগুলি, মানে আপনি কি একটু ভেঙে বলতে পারবেন? আমি যদি একটু ভেঙে বলি, একেবারে বাণিজ্য উপদেষ্টার বরাত দিয়ে একটু বলতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে বোয়িং থেকে নতুন ২৫টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের। আপাতত বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বাংলাদেশের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে, যেটি নিয়ে মূলত আসলে আমার প্রশ্ন।
এটা এখনকার না, হোয়াটএভার আপনি আলোচনাটা করুন, অসুবিধা নেই, না আলোচনাটা করুন। এটা মানে জাস্ট আমি কারেকশন এতটুকু দিই, জি। এই চুক্তিটা এখন এই 2-4-5 দিনের নয়, এটা বহু আগের। মানে এইটা আমাদের যখন ওই ট্যারিফ নেগোসিয়েশনের নানা প্রক্রিয়া আলোচনা হচ্ছিল সেই সময় থেকে এটা সেটা শুরু। কি আজকে করা হয়েছে? না না না, আজকে এরকম কোনো চুক্তি করা হয়েছে বলে আমার জানা নেই। আচ্ছা, ধন্যবাদ, শুভেচ্ছা ভাই। আর যেটি আমি একটু আলাপ করতে চাই, আমার আলোচক যে বিষয়গুলো নিয়ে আলাপ করলেন, সরকারের বিষয়টা, আসলে সরকার সবসময় সমালোচনার যোগ্য। মানে সরকার ড্রাইভিং সিটে থাকে এবং আমাদের মতো একটি দেশে সরকারের কার্যক্রম নিয়ে তো আলোচনা সমালোচনা হবেই। এবং যেহেতু গণ অভ্যুত্থানজাত একটি সরকার, গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ও বাক স্বাধীনতা, তো সেই ক্ষেত্রে আমাদের এত রক্তপাত, এত যে আত্মত্যাগ, এই সব কিছুর বিনিময়ে আমরা একটা যেই গণতন্ত্রের পথে যাব এবং সেইখানে প্রথম যে অধ্যায় অর্থাৎ নির্বাচন, সেটার অনেক সংখ্যা, অনেক কিছু নানান পট পরিবর্তন ইত্যাদি অনেক আলোচনা সমালোচনার মাঝখানে আমাদের এটা এসে গেছে নির্বাচন একদম দোরগোড়ায়। তো এর মধ্যে আমরা অবশ্যই সরকারের কি তাদের ঘটনা তারা ঘটিয়েছে এগুলো আলাপ করতেই হবে। যেরকমভাবে সংস্কারে আমাদের আজকে এই রাজনৈতিক দলগুলো ইশতেহারে বলছে যে ফ্যাসিবাদী শাসনগত দেড় যুগ ধরে যেটা আওয়ামী লীগ এখানে করে গেছে, সেখান থেকে কিন্তু আর সম্ভব না ফ্যাসিবাদে ফেরা, কারণ সেই অভিজ্ঞতা মানুষের হয়ে গেছে। তো গত 18 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই পৃষ্ঠপোষকতায় যেই ঘটনাগুলো ঘটলো, তার মধ্য থেকেই মানুষ অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করেছে। সেখান থেকেও কিন্তু আগামীতে যারা সরকারে আসবে বা বিরোধী দল আসবে তাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মব সন্ত্রাস, যা বাংলাদেশে এর আগে এই পর্যায়ে কোনোদিন দেখা যায়নি। আইন নিজের হাতে তুলে নেওয়া, এত অদক্ষ, অকার্যকর এবং নিষ্ক্রিয় সরকার এর আগে দেখা যায়নি। এবং এখানে পিক অ্যান্ড চুজ হয়েছে। ধানমন্ডির 32 নম্বরে যখন বাড়ি ভাঙে, তখন সরকার নিষ্ক্রিয়, যে এখানে কিছু করা যাবে না। আবার কখনো কখনো তারা সক্রিয় হয়েছে। এই বিষয়গুলোকে মানুষ শঙ্কার চোখে দেখে যে দেশে কি উগ্রবাদী ডানপন্থা যে সাম্প্রদায়িক শক্তি, তাকে কি প্রশ্রয় দিয়েছে সরকার? কারণ যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার মাত্র 30টি দল, নিবন্ধিত সবগুলো দলের অনেকগুলোই বাইরে। সেই 30টি দলের মধ্যে যে সংস্কার প্রস্তাব, সেখানে মুক্তিযুদ্ধের যে অন্যতম স্তম্ভ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্রকে বিসর্জন দেওয়া। গণ অভ্যুত্থানের কোনো প্রত্যয়ই ছিল না যে ধর্ম নিরপেক্ষকে বাদ দিতে হবে। এই প্রসঙ্গটি টেনে নিয়ে আসা হয়েছে এবং সামনে একটা ধর্মভিত্তিক রাজনীতির উত্থান আমরা দেখতে পেলাম। এবং তারপরে আপনি দেখুন যে এখানে ইতিহাস বিকৃতির একটা মহা উৎসব চলেছে 18 মাসে। এই সরকারের তো যারা এই সরকারের মূল দায়িত্বে ছিলেন, তাদের ট্র্যাক রেকর্ডের সাথে এটা আমরা মিলাতেই পারি না। তাদের যে ব্যক্তিগত জীবন চরণ, তাদের লেখাপড়া, তাদের যে এই কথাবার্তা আমরা শুনেছি, তার সাথে এগুলো সাংঘর্ষিক নয়। যে যারা শ্রদ্ধেয় ব্যক্তি, তাদেরকে এভাবে কেন আক্রমণ করতে হবে? যা নয় সেই ভাষায় আক্রমণ করা, কথাবার্তা বলা, এবং এই বিষয়গুলো আমাদের বর্তমান যে রাজনীতি, যে আমাদের বাস্তবতা, তার সাথে কতখানি সম্পর্কিত ছিল। তার মানে একটা সমাজে একটা চির বিভাজিত একটা সংস্কৃতি যাতে এখানে গেড়ে বসে, তার একটি চেষ্টা কিন্তু ছিল। সবই যে সরকার করেছে আমি কিন্তু তা বলছি না। সরকারের এটা করার উদ্দেশ্য কি থাকবে, সেটা নিয়েও অনেক প্রশ্ন থাকতে পারে। সরকার কেন করবে? কিন্তু সরকার কি এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে? তারা কি নৈর্ব্যক্তিক আচরণ করেছে? যখন 30শে জুলাই সিপিবি সহ 4টি বাম দল এই ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রশ্নে আলোচনা থেকে উঠে চলে গেল, সরকার তো তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। যে উদ্যোগ জামাত কিংবা এনসিপি যদি চলে যেত অথবা বিএনপি চলে যেত, সরকার কিন্তু ঠিকই তাদের উদ্যোগ নিত। এই সরকার এই 3টি দলকে নিয়ে যখন নিউ ইয়র্কে গেছে জাতিসংঘে, কোন বিবেচনায় এই 3টি দলকে তারা আলাদা করে? বিএনপি বেশি ভোট পেয়েছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে, আর জামাত তো 4র্থ ভোটপ্রাপ্ত দল ছিল, আর এনসিপি তো 1 বছর পূর্ণই হয়নি। তবে গণ অভ্যুত্থানের যা নেতৃত্ব, তরুণ নেতৃত্ব অনেকেই সেখানে ছিল। কিন্তু বিএনপিতেও তো ছিল, আরো অন্যান্য দলে, বাম দলে কি ছিল না? বাম দলের একটা বড় অংশ এই গণ অভ্যুত্থানের অংশ ছিল, তরুণীরা। আপনি দেখুন যে এই আমরা 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে যে সঙ্গীত শুনেছি তরুণীদের কণ্ঠে, যে দেশাত্মবোধক গান শুনেছি, যেভাবে ছেলেমেয়েরা রাস্তায় থেকেছে, তখন কার কি পোশাক, কে নরনারী, কে নারী বা পুরুষ, এই সব নিয়ে কোনো প্রশ্ন হয়নি। এই প্রশ্নগুলো শুরু হয়েছে 8ই আগস্টের পরে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। নারীর কর্মঘণ্টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নানানভাবে নারী একটি দলের শীর্ষ
পর্যায়ে যেতে পারবে না, এটা তারা একদম সাড়ম্বরে জানিয়ে দিচ্ছে। এবং জানিয়ে দিচ্ছেই না শুধু, তারা প্রয়োজনে শরিয়া আইন করবে, ধাপে ধাপে করবে, এটাও জানাচ্ছে। অর্থাৎ এই যে সাম্প্রদায়িক রাজনীতির এই উল্লম্ফন, এই বিকাশ, এই বাস্তবতা এবং প্রগতিশীল রাজনীতিকে একটু দূরে সরিয়ে রাখার এই দায় থেকে এই সরকারকে কোনোভাবেই মুক্ত রাখা যাবে না। সবচেয়ে বড় কথা, যে মব সন্ত্রাস, যেটা দিয়ে আমার কথা শুরু করেছিলাম, এইটা একেবারেই আমাদের এখানে একদম খুব বড় আকারে দেখা দিয়েছে এই সরকারের আমলে, এবং আইন নিজের হাতে তুলে নেবার ব্যাপারে। অর্থাৎ আমাকে আপনার পছন্দ হচ্ছে না, আমার কথা আপনার পছন্দ হচ্ছে না, আমি ফ্যাসিবাদের দোসর বলে আপনি আমাকে ট্যাগ দিয়ে আমাকে বিচার সভায় বসায় দিবেন। জি, আমি আপনার কাছ থেকে একটু, ফয়েজ আহমেদ, আপনার কাছে একটু আসি। আপনি আজিজ ভাইয়ের কথার প্রেক্ষিতে কোনো কিছু বলতে চাইবেন কিনা? আপনি যে চুক্তিগুলোর কথা, যেটি আসলে আপনি মানে জানতে চাইলেন আমার কাছে, এগুলো আসলে কিসের চুক্তি? আজকে কালের কণ্ঠের প্রধান শিরোনাম আজকে যে শেষ বেলায় চুক্তি, কেনাকাটার হিড়িক, বিপুল দায় দেনার বোঝা পড়বে নতুন সরকারের উপর। আমি যে জন্য জিজ্ঞেস করেছিলাম যে নতুন সরকারকে আপনারা আসলে কি দিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্য, চীন থেকে কেনা হচ্ছে বিমান আর জাহাজ, বিপুল ঋণ ও 1 লাখ কোটি টাকার পে স্কেল বাস্তবায়নের আতঙ্ক। এটা হচ্ছে কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, সেটি নিয়ে আমি আলোচনা। এক্সাজারেটেড শিরোনাম, একটা কম্পাইলড রিপোর্ট। এটা খুবই মোটিভেটেড এই বিবেচনায় যে আপনি দেখেন নতুন সরকারের কাছে পড়বে দায়, মানে ইনসিম গভর্নমেন্ট কি, এটা কি শেখ হাসিনা যে তার আপ্যায়ন বিল করেছিল কয় কোটি টাকা জানি কাগজে দেখেছিলাম, রিপোর্ট এসেছে, এরকম কি এই সরকার কোনো আপ্যায়ন বিল করে যাচ্ছে? মানে এই বিমানের এগুলি কিনে এগুলিতে করে সরকার চলে যাচ্ছে এরকম? এটা রাষ্ট্র তো ধরেন কিছু তো কন্টিনিউশন আছে। ধরুন ফর এক্সাম্পল আমি বলি, শেখ হাসিনা যে কাজগুলি করে গেছে তার শাসনামলে, তার অপশাসন দুঃশাসন বহু কিছু আছে, কিন্তু রাষ্ট্র সরকার এগুলি তো কিছু জায়গায় ধারাবাহিক ফাংশনাল। তার সময়কার সব কাজ কি বাদ দিয়ে দেওয়া হয়েছে না এটা শেখ হাসিনা করেছে সেজন্য, শেখ হাসিনা ভাত খায় সেজন্য আমি ভাত খেতে পারবো না? সো কিছু জিনিস এরকম প্রক্রিয়াগত, এটা কন্টিনিউশন থাকবে সেই জায়গায়। আর আজিজ ভাইয়ের আমি আসলে ওই অর্থে কোনোভাবে রেসপন্স করতে চাই না, উনি খুবই ওনার অপিনিয়ন দিয়েছে। তো এখানে কিছু জিনিস যে মানে বাস্তবতা নাই, উনি একদম বাস্তবতা বিবর্জিত কিছু বলেননি। আবার কিছু জিনিস বাস্তবতার সঙ্গে শুধুমাত্র স্টেট অ্যাক্টরকে যেভাবে উনি ইনভলভ করেছেন, সেক্ষেত্রে স্টেটের দায় কতটা সেটা বিবেচনা করতে হবে। নাম্বার ওয়ান, দেখুন আপনি ধরুন উনি বললেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব, এটা তো সরাসরি ব্লেম করা, তাই না? তো উনি এটা বলতেই পারেন, ওনার জায়গা থেকে। বাট আমরা রাষ্ট্রের সঙ্গে কাজ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো মব দেখি নাই। আমরা দেখি নাই যে সরকার সিদ্ধান্ত নিয়ে কোনো মব অনুষ্ঠান করতে, সরকার কোনো মবকে ব্যাক করতে আমরা দেখি নাই। হ্যাঁ সত্য, কোনো জায়গায় সরকারের দুর্বলতা স্পষ্ট হয়েছে, বা বড় সহিংস ঘটনা ঘটেছে, বড় আক্রমণ হয়েছে, যেভাবে সরকারকে এক করা দরকার ছিল সেটা সরকার পারেনি নানান বাস্তবতায়। ধরুন এই যে দুর্বলতার কথা বলছেন, ভেরি ট্রু, এরকম দুর্বল সরকার, দুর্বল দুই বিবেচনায় হয়। একটা বিবেচনা তো সত্য যে আপনি অভ্যুত্থানের পরে, মানে মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু এখানে দেশের থানাগুলি ফাংশনাল ছিল। সো আপনি অভ্যুত্থানের পর থানাগুলি ফাংশনাল ছিল না, পুলিশ ছিল না। সো একটা দুর্বল পরিস্থিতির মধ্যে দিয়ে আসছে। 17 বছর ধরে আমাদের সবগুলি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হাইলি পলিটিসাইজ, ক্রিমিনালাইজ হয়ে গেছে, ব্যুরোক্রেসির সব একমুখী হয়ে গেছে। তো সেইটাকে নিয়ে ফাংশন করতে একটা গতি ফিরিয়ে নিয়ে আসা, শুরুতে তো এটা খুবই স্ট্রাগলিং একটা ব্যাপার ছিল। আর আরেকটা দুর্বলতা আছে সত্য, যে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই সরকার শেখ হাসিনা সরকারের মতো রিয়্যাক্ট করতে পারেনি। ধরুন কেউ কথা বলবে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা, সরকারের ক্রিটিসাইজ করা, তাকে নানানভাবে অপদস্থ করা, এই কাজগুলি করেনি। এটা একটা দুর্বলতা, বাট ইতিবাচক দুর্বলতা। আমি চাই ব্যক্তিগতভাবে, অন্তত আমি তো এই সরকারের সঙ্গে আর মাত্র কয়েকদিন আছি, সো আবার হয়তো আমি সাংবাদিকতায় ফিরবো আশা করি। তো আমি চাই যে ভবিষ্যতের সরকারগুলি অন্তত এই সমস্ত ক্ষেত্রে এরকম দুর্বল থাকুক, যে সরকারকে হাইলি ক্রিটিসাইজ করা যায়, সেই স্বাধীনতাটুকু থাকুক, অব্যাহত থাকুক সেই জায়গায়। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়ের যে আফসোসের জায়গাটা, এই আফসোসটা ব্যক্তিগত পরিসরে আমারও, যে কিন্তু উনি ঠিক যেভাবে একদম ক্লাসিফাইড করে ফেলছেন যে দক্ষিণপন্থার রাজনীতিকেই উনি সাম্প্রদায়িক রাজনীতি যেভাবে মেনশন করছেন, অপরদিকে প্রগতিশীল রাজনীতি বা বামপন্থার রাজনীতিগুলি ওই অর্থে প্রগতিশীল রাজনীতির বিকাশ হচ্ছে না। এই বিকাশের দায় দায়িত্ব কিন্তু এটা তো সরকারের কিভাবে হয়? ধরুন প্রগতিশীল রাজনীতির চর্চা কেউ করতে চায়, করে, সেই জায়গায় তার স্ট্রাগল থাকবে কিছু। এই ধরনের ইসলামপন্থীদের, উনি তো মানে রাইট উইংয়ের কথাই বলছেন, ইসলামপন্থীদের তাদের স্ট্রাগল আছে, কিন্তু তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটা আমি খুব সরকার না, এটা আমি একদম পলিটিক্যাল চিন্তার জায়গা থেকে ডিবেট করি
যে আমি যদি আমার সোসাইটিকে, আমার রাষ্ট্রকে ডান দিকে হেলে পড়তে না দেই, এটা শুধুমাত্র তাকে মেরে কেটে ডানকে থামানো যায় না, বরঞ্চ বামে একটা শক্ত ব্যালেন্স তৈরি করতে হয় যেটার মধ্যে দিয়ে ডানে হেলে না যায়। সো আমার এখানে বামের ব্যালেন্স তো নাই, হচ্ছে না। বামের কমিউনিকেশনে সিরিয়াস ঝামেলা আছে, বুঝি না আমি কি বলে, কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং এইটা আমাদের কালেকটিভ ফেলিউর। যদি আমরা মনে করি সোসাইটিকে ডানে চলে যেতে না দিব, বাম বা মধ্যমপন্থী জায়গায় অ্যাটলিস্ট রাখবো, তাহলে বামে তো একটা মিনিমাম ব্যালেন্স থাকা লাগবে। আমার বামের সেই ব্যালেন্স নাই তো, বাম ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বামের একটা গ্রুপ আরেকটা গ্রুপকে শুনতে পারে না, সহ্য করতে পারে না, একসঙ্গে বসতে পারে না। এই বাস্তবতায় তো এই ব্লেমটা আপনি কাকে দিবেন? একদম। আমি এটা কি আজিজ সরকারের আজিজ দায় ভাই, যে জি। কেন বামপন্থী রাজনৈতিক দলের বিকাশ হচ্ছে না, আজিজ ভাই, ডানপন্থীরা আপনি বিকাশ ফয়েজ ঘটাচ্ছে? ভাইয়ের প্রেক্ষাপটে কোনো কথা বিকাশ বলবেন কিনা হচ্ছে আমি এই তারপরে শব্দই আমি নির্বাচন বলি। প্রসঙ্গে একটু আসবো। এটা সরকারের দায়িত্ব নয়, বিকাশের দায়িত্ব সরকার কেন নেবে? কিন্তু এটাও ঠিক নয় যে সরকার প্রশ্রয় দেবে। আপনার এই বুলডোজার কি পকেটে নিয়ে যাওয়া যায়? 32 নম্বরে যে বুলডোজার দিয়ে তিনবার আজিজ ভাই, আমি একটু শেষে আপনার সঙ্গে কথা বলি ফয়েজ ভাই। না না না, আমি আপনাকে বলি যে বুলডোজারের জায়গাটা যেটা বলছেন, আমি তো বলছি যে কোন কোন জায়গায় না, আমি তো সরকারের শেষ করি নাই। দুর্বলতা ছিল। কোনো কোনো না, আপনি প্রত্যেকটা বামপন্থীর জায়গায়। সঙ্গে বামপন্থীর বিকাশের কথা তো বলি না, বামপন্থীকে তো তারা কোনো গ্রাহ্যই করে নাই। তারা যখন আমি যে পয়েন্টটা বলেছি 30 জুলাই যে বামপন্থীরা উঠে গেল, সেখানে সরকার একদম নিশ্চুপ থাকলো। কিন্তু এটা যদি জামাত উঠতো তারা নিশ্চুপ থাকতো না। আমি হচ্ছে এই ও কথা আপনার এই ইনফরমেশন সিপিবি বাসদ চলে গেছে, হ্যাঁ, তারা আর ফিরেনি। না, তারা বলেছে ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা না করলে, যদি ধর্মনিরপেক্ষতা বাদ হয়ে যায় তাহলে আমরা এই সংস্কার প্রস্তাবে আলোচনায় থাকবো না। যাই হোক, আমার এই বক্তব্য তো ক্লিয়ার যে না না, ওনারা কি থেকেছেন আলোচনায়? আমরা এই বিষয়টা নিয়ে না জল ঘোলা করি। আমি বলতেছি জলগুলা বলছেন কেন আমি ভাই? তাহলে বলছি তো আপনি মনে করছেন যে আমি আপনাকে অ্যাটাক করছি। না না, অ্যাটাকের বিষয় না ভাই। ইনফরমেশন সিপিবি বাসদ যে শুনেন, আপনি আমরা বলছেন যদি চলে সালাদ গেছে। নিয়ে কথা বলি মেইন ডিশে যেতে পারবো না। মেইন না ডিশে না, যাচ্ছি আমি। মেইন ডিশ আসবো না, আমি। আপনি আমাকে এটাকে পরিষ্কার করেন, সিপিবি বাসদ কি এই সংলাপে ছিল না? ছিল। তাকে- যখন ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বর্জন করা হলো 30টি রাজনৈতিক দল মিলে, যার 7-8টি রাজনৈতিক দল ছাড়া অধিকাংশকে আমরা চিনি না, যার দ্বিতীয় এবং তৃতীয় আমরা চিনি না, আমরাও মামুরা মিলে যখন তারা ঠিক করলো সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্রকে বিসর্জন দেওয়া হবে, তখন সিপিবি সহ 4টি বাম দল বলেছে আমরা এই আলোচনায় থাকতে পারি না। তারা ওয়াক আউট করেছে। ওয়াকআউট করেছে এবং Okay. পরবর্তীতে হ্যাঁ। তারা ব্যাক করেছে। তারা back করেছে। তারা জি। ওয়াক আউট করেছে তারা এবং কি আর তারপরে ফেরেনি? আপনি যেটা বলছেন তাদেরকে ফেরানোর ওয়াক কোনো আউট ব্যাপার- করেছে। তারা এই আলোচনাটিতে So, আপনি ওই জায়গায় থেমে যাচ্ছেন কেন? তাদেরকে আর ফেরানো হয়নি এবং আপনি একটা এবং কনক্লুশনে আসছেন। তারপরে আমি এই আরো বিবেচনায় যে এখানে যদি জামাত আমার NCP আরো তাকে বড় ফেরানো হতো। কনক্লুশন হচ্ছে যে এইখানে কি করে একটা 30টি রাজনৈতিক দল মিলে বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এইখানেই সবচেয়ে বড় দক্ষিণ পন্থার যে সাথে সরকারের যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা স্পষ্ট। এখানে আর কোনো বিতর্কের জায়গা থাকে না। কারণ এই গণ অভ্যুত্থানে কোথাও বলা হয়নি, একটিবার উচ্চারণ করা হয়নি ধর্মনিরপেক্ষতা বাদ যাবে। এটা সরকারই বের করেছে। তারা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশন করে বাংলাদেশের সমাজকে চির বিভাজিত করেছে। আপনার ভাই 4 জন, সেই 4 জনের একজন খুন করেছে, একজন ডাকাতি করেছে। আপনি কি তাকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন নাকি? আপনি তাকে জেল জরিমানা দিতে পারেন, হাজতবাস করতে পারেন, বিচারের আওতায় আনতে পারেন, কিন্তু আপনি তাকে পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারেন না। ঠিক একইভাবে আপনি এই সমস্ত আলোচনা থেকে সরকার কোনোভাবেই কাউকে অ্যাড্রেস পর্যন্ত করেনি, বরং মনে হচ্ছে তারা আওয়ামী বিরোধী একটি সরকার। আওয়ামী বিরোধী সরকার কি করে এই সরকার? সে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার তো একটা নৈর্ব্যক্তিক অবস্থান থাকা দরকার ছিল। সেইটা বাদ দিয়ে, এবং দেখেন সরকার কতখানি ডানপন্থী, তারা বিসিএস পরীক্ষায় পাকিস্তানি বাহিনী লিখতে তাদের অসুবিধা হয়, তারা লিখেছে হানাদার বাহিনী। তারা পাকিস্তান শব্দটা উচ্চারণ করেনি, তারা মুক্তিযুদ্ধের বদলে লিখেছে প্রতিরোধ যুদ্ধ। এরপরেও আমাদের আর কোনো স্পষ্ট হতে অসুবিধা হয়? এই ঘটনা আমরা 80 দশকে পুরো 10 বছর দেখেছি। তখন গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না। এই জায়গায় পৌঁছানোর কি দরকার ছিল সরকারের? কে তাকে বাধ্য করেছে? এবং সরকার যখন এটা দেখলো, বিসিএস পরীক্ষার প্রশ্ন কি সরকার করে? সরকার করে না, এটা সরকারের অংশ নয়। মানে সরকারের পক্ষে দায়টা কি যায় না? এটা ফয়েজ দায় ভাই, নয়, দায় কি যায় এটা না? দায় না না না, সরকার। আমি কোন ধরনের দায় এড়ানোর বিষয়ে তার পক্ষে তো নয়। তারা কোনো ব্যবস্থা নিয়েছে। বাট আপনি এই যে আইসোলেটেড ইনসিডেন্টগুলিকে এনে এনে সবকিছুকে এক জায়গায় গেঁথে দিয়ে বলবেন যে এই সরকার ডানপন্থী সরকার, অবশ্যই এই সরকার। এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বারবার বলা হচ্ছে এটা আওয়ামী বয়ান, ভারতীয় আধিপত্যবাদ। গত 18 মাসে সবচেয়ে উচ্চারিত শব্দগুলো কি? ভারতীয় আধিপত্যবাদ এবং হচ্ছে আওয়ামী বয়ান। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান মানে কি?
মুক্তিযুদ্ধের যে আকর গ্রন্থ, এটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বিএনপির শাসন আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখা তখন সেটি হয়েছে তৈরি। এবং বরেণ্য হাসান হাফিজুর রহমান তার সম্পাদক। একদম। যখন বারবার এটা বলা হলো, বিভিন্নভাবে এটা বলা হলো, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা দেখেছি? মানে একবার বলা হয়েছে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান এখানে হয় নাই। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান কোনটা? মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান কি যে হ্যাঁ পাকিস্তান আমাদের এখানে মেরেছে, 30 লক্ষ লোক মানুষ মারা গেছে, এই বিতর্ক তো এখানে উস্কাই দেওয়া হয়েছে যে না 30 লক্ষ না, 30 লক্ষ তো এখন বলা হ্যাঁ, এখন বলা যাবে না। এবং দর্শক আছে এটাই হচ্ছে আনিস ভাই, আওয়ামী বয়ান। আনিস ভাই একটু দর্শক আছে, তার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথায় থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয় শুনতে আসসালামু পাচ্ছেন। আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। আলমগীর হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে। জি, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা জনাব ফয়েজ আহমেদ সাহেবের কাছে। এই যে আপনারা 2026 সালে যে নির্বাচনটা আয়োজন করলেন, এই নির্বাচনটা সার্বিক ব্যবস্থাপনা কেমন হতে চলেছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্যতা পাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই নির্বাচনটা আসলে কিভাবে দেখবে? এবং আর একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফয়েজ স্যারের কাছে যে স্যার, আপনি কতটা আশাবাদী যে আপনি এই দায়িত্ব হস্তান্তর করার পরে আপনার যে সহকর্মে যে ছিলেন সেই কর্মে ফিরে যেতে পারবেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটা একটু নিতে চাই। স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি নিতে চাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। 2 দিন আগে একটা ইন্টারভিউতে ঐক্যমত কমিশনের আপনার বাম দলের সম্পাদক ডক্টর মোস্তাক, ওনার নাম ডক্টর মোস্তাক সাহেব বলেছেন একটা ইন্টারভিউতে, ওনাকে নাকি ডক্টর আলী রিয়াজ সাহেব স্পষ্ট ভাষায় বলেছে যদি পারেন 71 সংবিধান ফিরান। দেখি আপনি কিভাবে ফিরান। উনি নিজেদের দায়িত্ব নিয়ে কথাটা বলছেন, তাইলে কি আলী রিয়াজ সাহেবরা কিংবা ডক্টর ইউনূস সাহেবরা এরা কি সরকার পরিচালনা করতে হয়েছিল না গায়ের জোর দিক, আমাদেরকে একটা ভুল তথ্য দিক যে একটা হা না ভোট দিক? এখন মনে করেন দিল্লি একটা নাতের ওইখানে লেখা আছে দিল্লি এবং ঢাকা কলকাতার রাজধানী। এখন আমি যদি হাতে দিই তাহলে তো পুরাই হ্যাঁ হয়ে গেল, আমি যদি নাতে দিই তাহলে দেখা যাবো সবে না হয়ে গেলো। তো এটা কোন ধরনের কাজ করলো এত বড় শিক্ষিত নোবেল বিজয়ী লরিয়েট? এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমদ, আপনার কাছে আসি। মোহাম্মদপুর থেকে আলমগীর, তিনি প্রশ্ন করেছেন এবারের যে নির্বাচন 2026-এর যে নির্বাচন, সেটির সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন এবং পরবর্তী প্রজন্মের যারা আসবে তারা এই নির্বাচনকে কিভাবে আসলে মূল্যায়ন করবে? জি, ধন্যবাদ। যে ভাই প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ এই বিবেচনায় যে উনি একটা সাধারণত ইলেকশনের মানদণ্ড, প্রস্তুতি এসব নিয়ে অনেক প্রশ্ন হয়, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে ভোট থেকে কি শিখবে, এটা খুব ভালো প্রশ্ন আমার বিবেচনায়। বিকজ আমরা তো এবার মানে আমার তো মনে হয় এবার বিপুল সংখ্যক ভোটার ভুলে গেছেন যে কীভাবে ভোটের ব্যালটটা ভাঁজ করতে হয়। কেন কেন মনে হচ্ছে? হ্যাঁ, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, ইয়াং ভোটার, যে ব্যালট কীভাবে ভাঁজ করতে হয় জানি কিনা। কেন ব্যালট সিল মারবো ভাঁজ করে? না, ব্যালট ভাঁজ করার তো একটা নিয়ম আছে। তো সুতরাং এই যে দীর্ঘদিন ভোটের চর্চা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ভোটাররা ভুলে যায়। আপনি একবার চিন্তা করুন না, 2008 সালের নির্বাচনে যেই ছেলেটির বা যেই মেয়েটির বয়স ছিল 17 বছর, তার বয়স এখন কত, 34 বছর বয়স হয়ে গেছে, তাই না? তার মানে এই সময়কালে তার কতবার ভোট দেওয়ার কথা ছিল? আমরা এই কতবার যখন বলি তখন শুধুমাত্র জাতীয় নির্বাচনগুলিকে বলি, এর বাইরে তো দেশ জুড়ে অসংখ্য নির্বাচন হয়, তাই না? স্থানীয় সরকারের অনেকগুলি বডিতে নির্বাচন হয়। তার মানে মানুষ দীর্ঘদিন থেকে এই যে নির্বাচনের কালচার থেকে দূরে। আসলে নির্বাচন, হ্যাঁ দেশে নির্বাচন হয়েছে, শুনেছি, দেখেছি যে ভোট হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি যে এবারে নির্বাচন নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে। ইভেন আপনি যদি অন্তত আজকের দিনে যদি খেয়াল করেন, ঢাকা শহর মানে বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সো হ্যাঁ, আমার মনে হচ্ছে মানুষ নির্বাচনটাকে একটা ফেস্টিভ মুডে নেওয়ার জন্য যে ধরনের করা দরকার, মানুষ অলরেডি তার যেখানে ভোটার সেখানে যাচ্ছেন, ভোট দিবেন। তো এটা তো পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার থাকবে যে ভোট নিয়ে কি হতে পারে। এবারের নির্বাচনে ক্যাম্পেইনে বলেন, এবারের নির্বাচনে কিছু কিছু প্রার্থীর ক্যাম্পেইনের প্রক্রিয়ায় বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এখন পর্যন্ত যদি আচরণের দিক থেকে বলেন, এর অনেক কিছু আমার জন্য শিক্ষণীয়। ভোটের আগামী প্রজন্মের জন্য তো বটেই, শিক্ষণীয় হবেই। ধরুন আপনি একদম যদি মেজর 2 পলিটিক্যাল ক্যাম্প বলেন, ওনারা প্রতিনিয়তই জনসভা দিচ্ছেন, বড় বড় জনসভা, খুব আকর্ষণীয় জনসভায় এখন
মানে অনেকটা হয় না যে আপনি অনেক সময় হয় না যে আপনি কস্টিউমও দেখেন কেমন কস্টিউম, এবার জনসভায় স্টেজটাকেও মানুষ ফলো করছে, স্টেজটা কেমন হচ্ছে, কোনটা সুন্দর হচ্ছে। সো এগুলিতে একটা মাত্রা যোগ করেছে। অর্থাৎ উৎসব বলতে আমরা যা বুঝি নির্বাচনের যে এক্স্যাক্টলি উৎসব সেটি এক্স্যাক্টলি। এবার উনি নির্বাচনের যে মানদণ্ড নিয়ে কথা বলছে, মানদণ্ডের ভিতরে ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন দ্য মিন টাইম প্রায় 5 শতাধিক বিভিন্ন বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষক সংস্থা এসেছে। এবং সাংবাদিক তারা ব্যাপক আগ্রহ নিয়ে দেশে এসেছে। গত 3টি নির্বাচনে ওই অর্থে কোনো বিদেশি পর্যবেক্ষক আসেনি। এবার ইউরোপীয় ইউনিয়ন তার ফুল টিম পাঠিয়েছে, ইতিমধ্যে তারা ঢাকায় আছে। জি। সুতরাং এই সমস্ত জায়গা থেকে আমরা বুঝতে পারছি আমাদের আপনাদের ডেমোক্রেসির সার্বিক প্রতি তারা ব্যবস্থাপনা নিয়ে আপনারা একটা রেসপেক্ট দেখাচ্ছেন। সো আমি এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থা নিয়ে হ্যাপি, Happy, সব okay, মিলিয়ে অসংখ্য হ্যাপি। ধন্যবাদ। কিন্তু জি। আমার মূল হ্যাপিনেসটা তৈরি হবে ভোটটা যখন ফেস্টিভ ভাবে শেষ হবে শেষ এবং হবে তখন। ফলাফল। অসংখ্য আর ধন্যবাদ। উনি আরেকটা জি। প্রশ্ন আমাকে ব্যক্তিগতভাবে করেছেন যে আমি আপনি আপনার পেশায় ফিরে যেতে আসলে সকর্মে- কতটা সময় ভাই লাগবে? আমি যেহেতু এখন এই পদে আছি, আমি এখনো কোথাও চাকরি খুঁজছি না, তাহলে একটা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে যে এই পদে থেকে চাকরি খোঁজা, এই জন্য খুঁজছি না। আমার চাকরিটা শেষ হয়ে যাবে হয়তো, আমি আশা করি 12 তারিখ নির্বাচন থেকে শুরু করে সর্বোচ্চ যদি নতুন সরকার দায়িত্ব নিতে সময় লাগে সেটা 15, 16, 17 তারিখ লাগতে পারে। এরপরে আমি আমার নতুন চাকরি খোঁজা শুরু দর্শক করব। আমি নিশ্চয়ই আপনাকে সেই সাংবাদিকতা নজরে ফিরতে রাখবে যে চাই। আপনি আসলে কোথায় না, যুক্ত হচ্ছেন। দর্শক আমাকে একটা মাহবুব চাকরি আজিজ দিতে ভাই পারে। আপনার কাছে একটু প্রশ্ন এই ছিল। প্রসঙ্গে একটু কথা বলি। জি, আমি কি প্রশ্নটা করে নিব দ্বিতীয় নিশ্চয়ই, দর্শক কিন্তু যে যে প্রশ্নটা জি বলবেন। এই জি বলবেন। ভাই করলেন, দর্শক ভাই, দেখুন পাশা নামের একটি নির্বাচনী পর্যবেক্ষক দলের 10,000-এর কথা বেশি আমরা- যারা হ্যাঁ, আসলে একটি ঘরে একটি ব্যক্তি। তো এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা। এবং আমাদের যে 18 মাসের অভিজ্ঞতা, সেখানে আইনের শাসনের যে অনুপস্থিতি আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে, এবং এই নির্বাচনে যেভাবে ধর্মের অপব্যবহার হলো সেখানেও নির্বাচন কমিশন একেবারে নিশ্চুপ থাকলেন। বেহেস্তের টিকিটের কথা শুনলাম আমরা, 4 নম্বর প্রশ্ন কবরে করা হবে যে দাঁড়িপাল্লায় ভোট দেবেন দিয়েছে কি কিনা। দেবেন না, এইসব নিয়েও একদম নির্বাচন কমিশন নিশ্চুপ থাকলেন। এবং যেই কথাটা বলা হচ্ছে 2টি বিরোধী পক্ষ, একটি পক্ষকে মনে হয় জোর করেই আরেকটি পক্ষের সামনে দাঁড় করানো হলো, কারণ যে মূল আরেকটি পক্ষ কিন্তু নির্বাচনের বাইরে, যারা গ্রাহ্য নির্বাচনে শতকরা 40% ভোট করতে, কিন্তু তাদের যে অপশাসন দুঃশাসনের ফলেই তারা বাইরে, এটা তাদের ব্যর্থতা। কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করা এর কোনো রকম চেষ্টা আমরা দেখিনি, বরং বিভাজন আমরা দেখেছি। কাজে এই সব কিছু আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে মানে তাদেরকে অ্যাকোমোডেট করার মতো দেশের মানুষের মধ্যে সেই ধরনের আকাঙ্ক্ষা ছিল সেটা কিনা বা ভোটেই দেখতাম তাদেরকে লাল কার্ড দিয়ে দিত। অসংখ্য ধন্যবাদ। কোনো আমি দ্বিতীয় অসুবিধা প্রশ্ন ছিল একটু না। করি। Is not enough. আমি একটু ডাক্তার আমরা তো জামাতকে মোস্তাক সহ্য করছি। আহমেদকে, আমাদের জনাব ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছিলেন যে ব্যক্তিগত একটি সম্ভবত টকশোর কথা বলেছেন বা কোনো আলোচনা সভায় তিনি বলেছেন যে যদি পারেন তাহলে 72-এর সংবিধান ফেরান, কিভাবে পারেন ফেরান দেখি, মানে এ ধরনের একটি কথা বলেছেন। সেটি নিয়ে তিনি জিজ্ঞেস করলো যে এই সরকার কি আসলে জোর করে 72-এর সংবিধানকে দূরে রাখার চেষ্টা করছে বা হ্যাঁ, এরকম সরকারের কিছু? একটা তো ইচ্ছা আর গোপন নেই, এটা তো প্রথম দিন থেকেই বোঝা গেছে। এবং এই যে মুজিব মানে কাল্ট হয়ে ওঠা মুজিব, তারপরে ফ্যাসিবাদী বয়ান, আওয়ামী বয়ান, এই শব্দগুলো যেভাবে বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমি এই কথাটা কোনোভাবেই বুঝতে পারি না মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের হয় কি করে। মুক্তিযুদ্ধের যেই 7ই মার্চের বক্তব্য যে বঙ্গবন্ধু দিয়েছেন, এটা আওয়ামী লীগের দলীয় সম্পত্তি হলো কি করে। তারপরে 75-এর এই যে 8 বছরের শেষে 15ই আগস্টে মারা গেল, যে পুরোপুরি সব অংশে মারা গেল, এইটা কি কোন ফ্যাসিবাদের বিলোপের কারণে, জি, কোন মানসিকতায় একটা এইরকম মানে একটা এই ধরনের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব মারা যাচ্ছেন এবং তার চিহ্নটা এইভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, সেইটাও কোনো রকমভাবে আমরা অ্যাড্রেস করব না বা কোনোভাবে আমরা সহিষ্ণুতা দেখাবো না, গণতান্ত্রিক সহিষ্ণুতা। আমার যতই রাজনৈতিক বিরোধ থাকুক না কেন, সেটা আসলে আমি যুক্তিগ্রাহ্য বিবেচনায় আমি বুঝতে পারি না। যেমন আমি বুঝতে পারি না যে কোনো আমার সাথে দ্বিমত থাকবে আপনার যে কোনো দলের বা যে কোনো ব্যক্তির, আমি তাকে একেবারে সমূলে কেন ধ্বংস করে দিতে চাইবো। এই যে অসহিষ্ণুতা, আপনি যে যুক্তিগুলোর কথা বলছেন, আপনি কি মনে করেন এগুলো নির্বাচন পরবর্তী সময়ে নানান প্রশ্নের উদ্রেক ঘটাতে পারে? অবশ্যই উদ্রেক ঘটাবে এবং নিশ্চয়ই আমরা একটা কনসোলিউশনের দিকে যাব, একটা সলিউশন তো হবেই। আমি বললাম না যে আপনি তো চিরদিনের জন্য কাউকে দেশ থেকে বের করে দিতে, এটা কিন্তু কেউ দাবিও করছে না। নিশ্চয়ই বিচার হবে, নিশ্চয়ই একটা কোনো একটা পদ্ধতিতে, যেমন তারেক রহমান সাহেব তো বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা যদি রাজনীতিতে আসতে চান এবং তা যদি রয়টার্সের ইন্টারভিউতে, এবং সেটা যদি জনগণ যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা এটা তো রাজনীতি করতে স্বাভাবিক পারে। ব্যাপার, এবং সেটা যেই আসুক।
এখন যারা একেবারে হত্যার সঙ্গে জড়িত সরাসরি, সেটার জন্য তো তাদেরকে বিচারের আওতায় আসতেই হবে। এবং এই জায়গাগুলোতে আপনি দেখুন যে আমরা যখন একটা সারা দেশের উন্নয়নের কথা বলি, এই সরকার দেখুন চট্টগ্রামের উন্নয়নের জন্য 45% বরাদ্দ করেছে চট্টগ্রাম বিভাগ। আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ বিভাগে, ময়মনসিংহ শহরে, ওখানে 0.05% বরাদ্দ হয় না এই সরকারের আমলে। তো এই যে একটা ভারসাম্যহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, এবং এই যে উচ্চাভিলাষী কিছু প্রজেক্ট যখন তারা নিল, আপনি দেখুন মন্ত্রীদের জন্য 9,000 স্কোয়ার ফিটের বাড়ির যে ঘটনাটি শুনলাম যে এটা আবার বন্ধ করা হয়েছে। আবার এই ধরনের গাড়ি বিলাস তো নতুন কিছু না, এমপি মন্ত্রীদের গাড়ি বিলাস রাজনৈতিক সরকারে আমরা দেখি। আমাদের প্রত্যাশা ছিল যে এইটা যেহেতু এমন কিছু ব্যক্তিবর্গের নেতৃত্বে সরকার তৈরি হয়েছে, তাদের তো আসলে এই বয়সে সমাজের যেই পর্যায়ে তারা কাজ করেন, তারা তো অবশ্যই এমন কিছু নিদর্শন দিতে পারতেন শিক্ষা ব্যবস্থায়, আপনার কিছু প্রচলিত আমাদের যে সমস্ত কাঠামোগুলোতে, সেই সংস্কার বলতে তারা যা বোঝেন সেরকম কিছু পদক্ষেপ তারা নিতে পারতেন, কোনো কিছুই তারা করেন। এবং এই জায়গাগুলোর জন্য আমাদের একটা খেদ রয়ে গেল। তবে এই সমস্ত কিছুই মানুষ ভুলে যাবে, যেহেতু বাঙালি বিস্তৃত পরায়ণ জাতি, যদি নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে এই 18 বছর যত ভুল হয়েছে, কিন্তু এইখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, যে ইঞ্জিনিয়ারিং এর ভয় সকলেই করে, যেহেতু আগে অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেই ভয় এখনো কাটেনি। আমি একটু ফয়েজ আহমদ আপনার কাছে আসি। এই সরকার যখন আসলে শপথ গ্রহণ করেন, তখন তিনি বলেছিলেন যে আমাদের যারা উপদেষ্টা আছে তারা যখন আসলে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, সম্পদের হিসেবের যে বিবরণী সেটি আসলে প্রকাশ করবে। সেটি এখনো প্রকাশ করা হয়নি। সেটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, সেটা নিয়ে আপনার প্রশ্নের একদম এক বাক্যে উত্তর হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এটা আপনারা দেখতে পাবেন। আর আমি একটু রেসপন্স করি, আজিজ ভাই যখন বলছিলেন কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে পাশা নামে একটি এনজিও, তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য, আমরা নির্বাচন কমিশন থেকে যতটুকু জেনেছি, এই আবেদনগুলি আসার পর যখন যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে, তখনই ওনাদের এক ধরনের সন্দেহ হয়েছিল এবং এটার কার্যক্রম বন্ধ রেখে ওনারা খোঁজখবর নিচ্ছিলেন এবং ফাইনালি ওনাদের কিন্তু কার্ড ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়েছে। সো এটা তো একটা মেজার্স নিয়েছে আসলে। এখন কেউ একজন তো বা কোনো একটা প্রতিষ্ঠান তো আবেদন নানান কায়দা করে করতেই পারে। ইন্টারেস্টিং হচ্ছে এখন পর্যন্ত ইলেকশন কমিশন ওই পাশার কোনো পলিটিক্যাল বা গোয়েন্দা সংস্থা পাশার কোনো পলিটিক্যাল কানেকশন খুঁজে পায় না। অপরটি হচ্ছে ভাইয়ের একটা বিষয় কি, এটাই হচ্ছে একটা পোটেনশিয়াল রিস্ক, যে আমরা অনেক সময় ফেক নিউজ, গুজব এসব নিয়ে কথা বলি, কিন্তু এগুলি একটা ঘটনা, একটা নিউজ হয়ে গেলে পরবর্তীতে আপনি যতই সেটাকে ডিবাং করেন, এটার সত্য ঘটনার সামনে নিয়ে আসেন, এটা কোনো না কোনোভাবে বেঁচে থাকে। আমি শেষ করি, এই যে ভাই, যে মন্ত্রীদের জন্য 9,300 স্কয়ার ফিটের 9,000 কোটি টাকার কথা, এটা কমপ্লিট এরকম কোনো উদ্যোগই নেওয়া হয় নাই আসলে, এরকম কোনো উদ্যোগই নাই। কিন্তু এরকম একটা নিউজ একদমই মানে গণমাধ্যমের একদম ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে হওয়া, সেটা কিন্তু সরকার ব্যাখ্যা করলো যে এরকম কোনো উদ্যোগই নাই। অসংখ্য ধন্যবাদ ফয়েজ ভাই, একেবারে আলোচনাটা কিন্তু থেকে গেল। আজিজ ভাই, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং চাপ আসলে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা পর্যবেক্ষকের কথা বলছিলেন, আমি তো শুরু থেকে যেই উগ্রবাদী ডানপন্থার কথা বললাম, সেটা তো বিশ্বজুড়েই নানানভাবে আমরা দেখতে পাচ্ছি। সিরিয়া, ইয়েমেন, ইরাক, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, কাজে এই সংখ্যা তো রয়েই যায় যে এইগুলোর পেছনে কি আছে, কোন ধরনের কি পরিস্থিতি দাঁড়ায়। তো আমরা তো শুভবুদ্ধির জয় হোক সেটারই প্রত্যাশা করব। আন্তর্জাতিক যাই কিছু হোক না কেন, এই যে গণ অভ্যুত্থান হলো, কত কিছু আমরা শুনি অমুক তমুক, আসলে লক্ষ লক্ষ মানুষ যখন নেমে গেছে তখন আসলে এই সব চলে না। এই 7ম নৌবহর তো আমেরিকাও পাঠিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা তো হয়নি। এই জামাতে ইসলামী যা করেছিল, তাদেরকে আমরা এখন দেখতেছি বিরাট আকারে উপস্থিত হতে। কাজেই এই সমস্ত বিষয়গুলো তো কত কিছুই প্রাসঙ্গিকতা বদলে দেয় সামনে, খালি একটি প্রাসঙ্গিকতা বদলে দেয় না, যে মানুষের ইচ্ছা, মানুষ যখন সম্মিলিতভাবে প্রতিরোধ করে। এই যে এই বৈষম্য করলো সরকার, 44% দিল চিটাগাং ডিভিশনে এবং ময়মনসিংহকে দিল 0.5%। এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে যখন সম্মিলিতভাবে মানুষ ভোট দিবে। অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নের উত্তর আর আজকে নিতে পারলাম না, নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন স্বাধীন সংলাপের সাথে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।